চ্যানেল 26 নিউজে স্বাগতম। আমি ফারজানা আক্তার। এই হলো আজকের প্রধান শিরোনাম, বিস্তারিত দেখুন। উপদেষ্টা এনামুল হক চৌধুরী আমাদের সিলেট প্রার্থী এবং দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, আমার সাথে আমার সহকর্মী মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কোয়েসুদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সবাই সংসদীয় আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী উপস্থিত আছেন। আমাদের দলের জাতীয় নির্বাহী কমিটি অন্যতম সাংগঠনিক সম্পাদক মির্জা সিদ্দিকী, উপস্থিত আছেন মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। আমি সরাসরি আমাদের নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন আপনাদের উদ্দেশ্যে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে যে সভায় উপস্থিত আছেন, ইতিমধ্যে আপনারা শুনেছেন যে সিলেটের জেলার সভাপতি, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এবং আমাদের এই সিলেটের জেলার বিভিন্ন আসনগুলোকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন নানা শীষ নিয়ে, আমাদের সেই সমস্ত সম্মানিত প্রার্থীগণ, আমাদের এখানে আছেন আমাদের মুক্তাদির সাহেব, মালেক সাহেব, এরপরে আছেন আমাদের রিফুল হক চৌধুরী, ইমরান আহমেদ চৌধুরী, সহসাংগঠনিক নেতা সিদ্দিকী, আর কি আছেন মহানগরের সঙ্গে আছেন আমাদের ডক্টর ইনাম আহমেদ চৌধুরী, আর কি কথা বলেন মহানগরের সেক্রেটারি আহমেদ চৌধুরী। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমি সম্পূর্ণ ব্যক্তিগত একটা সফরে আমি আজকে সিলেটে এসেছিলাম। মূলত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের হযরত শাহজালাল পীর সাহেবের এই পীর সাহেবের দরগা জিয়ারত করতে এবং শাহবাজ সাহেবের দরগা জিয়ারত করতে আমরা এই ঠিক করেই চলে যাব কিছুক্ষণ পরে। এটার মূল কারণটা হচ্ছে যে আমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে আমার ইচ্ছে ছিল যে এখানে এসে আমি তার রুহে মাগফিরাতের জন্য দোয়া চাইব। একই সঙ্গে আমাদের নেতা যেন তারেক রহমান সাহেব তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সাফল্যের জন্য দোয়া চাইব। আপনারা সবাই জানেন যে আমরা একটা দীর্ঘ সময় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি প্রায় দীর্ঘ 15-16 বছর। এবং এই 15-16 বছরে আমাদের বিএনপির শুধু প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের প্রায় 20,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় আপনাদের এই সিলেটের অত্যন্ত কৃতি সন্তান এবং অত্যন্ত সংগ্রামী নেতা সাংগঠনিক সম্পাদক জনাব ইলিয়াস আলী সহ প্রায় 1700 নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। তারা ভিকটিম হয়েছেন এবং গোটা বাংলাদেশে তারা একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছিল। একটা আপনার মানে টোটাল ফিয়ার, ভয় দেখিয়ে মানুষকে তার যে অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত করছিল। একটা আল্লাহর অশেষ সহমতি জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, বিশেষ করে জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট শক্তি পরাজিত হয়েছে এবং দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এরপরে অন্তর্বর্তী সরকারের যে নির্বাচনের ঘোষণা, সময়মত নির্বাচনের ঘোষণা, এর মধ্য দিয়ে একটা আশার সঞ্চার হয়েছে জনগণের মধ্যে। যদি অনেক অনিশ্চয়তার কথা অনেকে বলেন, অনিশ্চয়তার কথা আপনার পত্রপত্রিকা মিডিয়াতে আসে, তারপরেও দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু আমরা সেই নির্বাচনের যে
পথ, সেই পথেই আমরা এগিয়ে চলেছি। 26 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এখন পর্যন্ত আপনারা জানেন যে বাছাই হয়ে গেছে। এরপরে আপনার সর্বশেষ যেটা আসবে, প্রতীক বরাদ্দ আসবে, তারপরেই পুরোদমে নির্বাচনের প্রচারণা শুরু হবে। আমাদের কাছে এই নির্বাচনটা শুধু আমাদের কাছে নয়, জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যে যে দীর্ঘ 15 বছর এই জাতি তাদের যে অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেই অধিকার থেকে যারা বঞ্চিত হয়েছে। আমরা যেটাকে সবসময় মনে করি যে গণতন্ত্রের একটা পূর্ব শর্ত হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত পার্লামেন্ট গঠন করা এবং সেই পার্লামেন্টের মাধ্যমে একটি সরকার গঠন করা, যারা দেশে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক সুশাসন তারা এখানে প্রতিষ্ঠা করবে এবং রুল অফ ল প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে যে মিনিমাম আপনার চাহিদা, নাগরিকদের ন্যূনতম চাহিদা হচ্ছে যে সুশাসন থাকে, ন্যায় বিচার থাকে, বিচার বিভাগের স্বাধীনতা থাকে, আপনাদের যারা আপনারা মিডিয়ায় কাজ করছেন তাদের স্বাধীনতা থাকে, দেখবার, কথা বলবার। এই বিষয়গুলো কিন্তু গত 15 বছর একদম পুরোপুরিভাবে আপনার তিরোহিত হয়ে গিয়েছে। আজকে আবার সেই সুযোগ এসেছে আমাদের সামনে। এই সুযোগকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, যে কথাটা আমরা সবসময় বলার চেষ্টা করছি যে এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে, সেইটাই হচ্ছে যে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটা রাষ্ট্র নির্মাণ করতে হবে, একটা গণতান্ত্রিক সংস্কৃতি আমাদেরকে তৈরি করতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতন্ত্রের প্রতিষ্ঠান একদিনে গড়ে ওঠে না। সমস্ত মানুষের প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু আপনার এই গণতান্ত্রিক একটা সংস্কৃতি গড়ে ওঠে, যার ফলে গণতন্ত্রের একটা ভিত্তি পায়। দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে এই কিছুদিন থেকে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে গত 1 বছরে একটা আপনার আমি বলবো যে একটা কালচার শুরু হয়েছে, যেটা হচ্ছে মব ভায়োলেন্স, মবক্রেসি, যেটা গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এখান থেকে সব সচেতনভাবে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং এর প্রতিরোধ করে তুলতে হবে। সেটা সম্ভব একমাত্র একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি আমরা চালু করতে পারি এবং সুষ্ঠু নির্বাচন করতে পারি, তাহলে সেটা সম্ভব। আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী যে নির্বাচন 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে অনুষ্ঠিত হবে, এখানে যে সমস্ত দলগুলো অংশগ্রহণ করছেন তারা অবাধ সুষ্ঠু একটা নির্বাচন তারা করবেন। ইলেকশন কমিশনও তারা অত্যন্ত আপনার কনফিডেন্ট যে তারা এখানে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবেন। গভর্নমেন্টও সেইভাবেই কাজ করছে। সুতরাং আমরা মনে করি যে নির্বাচন তার পথে, তার গতিতে এগিয়ে চলেছে। আমরা সবাই যদি তাদেরকে সহযোগিতা করি, তাহলে নিশ্চয়ই নির্বাচন কমিশন সফলভাবে একটি নির্বাচন উপহার দিতে সক্ষম হবে। আমি এইটুকুই বলতে চাই, শুধু আবারও এইটুকু বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের শুধুমাত্র বিএনপি নেত্রী ছিলেন না, তিনি সমগ্র বাংলাদেশের নেত্রী ছিলেন এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি তার সমস্ত জীবনটাই উৎসর্গ করেছেন। তার রাজনৈতিক জীবনের পুরোটাই হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা। সেই সংগ্রাম তিনি করেছেন এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের মাঝ থেকে চলে গেছেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই যে তার চলে যাওয়াটা হয়েছে একটা রাজকীয় চলে যাওয়া। এই দেশের মানুষ যে তাকে কত ভালোবাসত তার প্রমাণ আমরা দেখেছি এই 30 তারিখে তার জানাজার মধ্য দিয়ে আমরা সেটা লক্ষ্য করেছি। আমরা সবাই তার আত্মার মাগফিরাতের জন্য কামনা করব এবং তিনি যে লক্ষ্যে আন্দোলন করেছেন, কারা নির্যাতন ভোগ করেছেন, কষ্ট করেছেন, অর্থাৎ একটি গণতান্ত্রিক বাংলাদেশ তিনি দেখতে চেয়েছিলেন, সেই বাংলাদেশ যেন আমরা থেকে উপহার দিতে পারি, সেটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। আজকে এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টা আমাদের জাতির জীবনে একটা ক্রান্তিকালের মতো। আমরা যদি ফেল করি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে, গণতন্ত্র ফিরে দিতে, তাহলে জাতিগতভাবে আমরা ফেল করবো। সুতরাং আমাদেরকে অত্যন্ত সাবধানে পা ফেলতে হবে। আমাদের কোনো প্রভোকেশনে পা দেওয়া উচিত হবে না। আমাদের এমন কোনো কাজ, রাজনীতিক কাজ করা ঠিক হবে না যে সমস্ত কাজগুলো আমাদের এই উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে। আমি সবশেষে সকলের কাছে, সব রাজনৈতিক দলগুলোর কাছে এই আহ্বান জানাতে চাই, আসুন আমরা সবাই মিলে
অন্তত যে সুযোগটা আমরা পেয়েছি সেই সুযোগটাকে আমরা কাজে লাগাই, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের যে দ্বার সেই দ্বারটিকে অতিক্রম করে গণতন্ত্রের প্রতি এগিয়ে যাই এবং একটা গণতান্ত্রিক পার্লামেন্ট নির্মাণ করে নির্বাচন করি, এক গণতান্ত্রিক সরকার আমরা গঠন করি। এই হোক আমাদের আগামী দিনের লক্ষ্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। যদি কোনো প্রশ্ন থাকে মাননীয় মহাসচিব, আমি ইকরামুল করিম, আমি সমাজের অনুষ্ঠানের সচিব। জি, আমি একটু জানতে চাচ্ছি যে এক মাস আর 7 দিন সময় বাকি আছে সর্বশেষ নির্বাচনের পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে আপনার নির্বাচনের পরিস্থিতি বেশ আশা মনে হয়। যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে রাজনীতি কেউ বলতে যে এটা না হলে নির্বাচন দেবে না, এটা না হলে নির্বাচন হবে না, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচন তারা ইতিমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করেছেন এবং নির্বাচনের নমিনেশন ফাইল করেছেন এবং ছাড়াই ভোটের বাকি অংশ নিচ্ছেন। সেই দলগুলো কিন্তু এখন নির্বাচন দেখবেন। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে নির্বাচনের বাধাগুলো অনেকটা দূর হয়ে গেছে। শুধুমাত্র গুটিকতক বা কিছু একটি মহল আপনার চেষ্টা করছে এর মধ্যে আপনার কিছু আন্দোলন সৃষ্টি করার জন্য। আমার মনে হয় না যে এটা আপনার শেষ পর্যন্ত দিকে থাকবে বা তারা তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা ওই পথ ছেড়ে দিয়ে আপনার যেটাকে আমরা বলি যে আপনার কনস্টিটিউশনাল পথ বেছে নেবে এবং সেটাই হবে সঠিক সিদ্ধান্ত। মাননীয় মহাসচিব, আমি রানা মজুমদার, কাজ করি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনি যে বিষয়টা উল্লেখ করলেন যে আসলে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে গেলেও আসলে এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে একটি কুচক্রী মহল। তো সেক্ষেত্রে আসলে না, সেটা বলিনি, কিন্তু আপনি কথাকে টুইস্ট করবেন না। আমি বলেছি যে আপনার এই ধরনের একটা আমরা দেখেছি যে সেটা হচ্ছে না, সবাই নির্বাচনের দিকে যাচ্ছে। একটা যা মহলে দেখতে পাচ্ছি সে আমার আশা যে সেটাও ঠিক হবে না, সেটাও ঠিক হয়ে যাবে। এই পরিস্থিতি সামলাতে গিয়ে সরকারের ভূমিকাটা কি সন্তোষজনক মনে হচ্ছে বিএনপির পক্ষে? একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে, এটা কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার। এখন এটা আপনার কেয়ারটেকার গভর্নমেন্টে রূপ নিচ্ছে। এটার পিছনেই কোনো আপনার যে বলে যে জনগণের ম্যান্ডেট নাই, কিন্তু এর মধ্যে তারা যে কাজগুলো করেছে সেগুলোকে আপনাকে অবশ্যই তাদেরকে কৃতিত্ব দিতে হবে। তারা ইতিমধ্যেই সনদের আপনার সংস্কারের ব্যাপারে যে কাজগুলো করেছে, এই কাজগুলো বাংলাদেশের জাতীয় জীবনে নিঃসন্দেহে আপনার অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। এবং আমরা বিশ্বাস করি যে সংস্কারগুলোতে আমরা রাজনৈতিক দলগুলো প্রায় সবাই একমত হয়েছি। সেই সংস্কারগুলো হলে আমাদের রাজনৈতিক যে কাঠামোতে একটা গুণগত পরিবর্তন আসবে, এটা অবশ্যই আসবে। মাননীয় মহাসচিব, আমি মাহবুবুর রহমান বিমল, ডাক্তার যমুনা টেলিভিশনের সামনে। জি, আপনার বক্তব্যে আপনি বলছিলেন যে যারা গণমাধ্যম বিভিন্নভাবে নানা আশঙ্কার কথা শুনছে, দল হিসেবে বিএনপি কোনো আশঙ্কা করছে কিনা আগামী নির্বাচন নিয়ে? না, আমরা মোদিকে বলে আসছি, নিশ্চয়ই আপনার লক্ষ্য করেছেন। আমরা কিন্তু নির্বাচন নিয়ে আমাদের খুব বেশি আশঙ্কা কখনো ছিল না। আপনার মিডিয়ারা কিছু কিছু আশঙ্কার কথা বলেন, অন্যান্যভাবে অন্যান্য আমাদের যারা আছেন টকশো যারা করেন তাও বলেন, কিন্তু আমরা দল হিসাবে কিন্তু আমরা কখনোই আমরা নির্বাচনের ব্যাপারে আমরা কোনো আশঙ্কা করি। আমরা প্রথম থেকে নির্বাচন চেয়েছি এবং নির্বাচনের পথে থেকেছি, নির্বাচন প্রস্তুতি নিয়েছি এবং আমাদের বিশ্বাস ছিল যে নির্বাচন সঠিক সময় হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর থেকেই কিন্তু এটা নির্ধারিত হয়ে গেছে যে ইলেকশন হচ্ছে, সেটা সঠিক সময়ে নির্বাচন হবে। না, আপনার বিভিন্ন আসনে না, এটা আপনার 10-12টা আসনে আছে। এটার কারণটা হচ্ছে, আমি আপনার যদি কাইন্ডলি একটু সাইডটা কম করেন তাহলে বুঝতে সুবিধা হবে। প্লিজ পেছন দিকে একটু কথা কম বলবে, প্লিজ প্লিজ। আমাদের আপনার কতগুলো জায়গাতে আপনার আমাদের আসনে আমরা আশঙ্কা করেছিলাম যে আপনার কয়েকটা, বোধহয় 7-8টা হবে ম্যাক্সিমাম, যে আপনার ব্যাংকের ক্লিয়ারেন্স হচ্ছে কিনা বা আপনার স্কুলের কাজ হয়ে কিনা, সেই জন্য বিকল্প হিসাবে আমরা রেখেছি কয়েকটা। সেটা আপনার সমস্যা হবে না, ঠিক হয়ে যাবে। জি, মাননীয় মহাসচিব মহোদয়, আমার নাম হচ্ছে আজিমুদ্দিন শিমুল, আমি কাজ করি চ্যানেল 24। প্রথমত আমরা দেখছি যতগুলো নির্বাচনী হয়েছে
সিলেট থেকে যে একটি রেওয়াজ রয়েছে নির্বাচনী পরিকল্পনা মনোযোগগুলো করে থাকে। যেহেতু গত মাসে সম্প্রতি আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারি, আবার রিপিট করবেন কাইন্ডলি। মাননীয় মহাসচিব, বলেন। আমার নাম শিমুল, আমি রাজনৈতিক চ্যানেল সাধারণত রাজনৈতিক যে দলগুলো রয়েছে সিলেট থেকে নির্বাচনী পরিকল্পনা একটি রেওয়াজ আছে এবং আপনাদের দলের অন্যতম ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি আসছেন দেশে 25 তারিখ সিলেট হয়ে গিয়েছেন। তারেক রহমান কি সিলেটে আসবেন এবং আসলে কবে উনি আসতে পারেন? আমরা আশা করি যে এবারও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন, আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা 2-1 দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। তিনি আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা যে উনি সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। মাননীয় মহাসচিব, আমি জাকারিয়া হোসেন মিস্টার চ্যানেল 9 এ আছি। আমি রাজনীতির বাইরে একটি প্রশ্ন করতে চাই। আপনারা জানেন যে সিলেট হলো লন্ডন অধ্যাসিত বা প্রবাসী অধ্যাসিত এলাকা। এই এলাকার লন্ডন থেকে সরাসরি সিলেটের ফ্লাইট আছে। এটা নিয়ে শুনছি যে এই ফ্লাইটটা বন্ধ হয়ে যেতে পারে। এই ব্যাপারে আপনার প্রশ্ন আছে? এই ফ্লাইট বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, প্রেস ক্লাবের সেক্রেটারি কি কোনো বলবেন? সুযোগ নেই। জি, প্রেস ক্লাবের মাননীয় মহাসচিব, আসসালামু আলাইকুম। আমার নাম সাইফুল তালুকদার, আমি দৈনিক দীপকালে কাজ করি। আমরা দেখলাম যে চট্টগ্রামে বিজেপির পার্টির উপরে হামলা হয়েছিল, ঢাকায় হাবিবুর খানের ঘটনা হয়েছে। এই ক্ষেত্রে বিজেপি পার্টির নিরাপত্তা জনিত কোনো ঝুঁকি মনে করছেন কিনা? আমাদের প্রার্থীরা নিজেরা অত্যন্ত সচেতন, সজাগ, এবং তারা নিজেদের নিরাপত্তা নিজেরাই যতটুকু পারেন তারা নেওয়ার চেষ্টা করছেন, এবং আমি বিশ্বাস করি যে এই ধরনের ঘটনা আর ঘটবে না। আসসালামু আলাইকুম। সম্মানিত মহাসচিব মহোদয়, আমি গুলজারবাদ রায়, সভাপতি শ্রীমন্দির প্রেসক্লাব। 12 জুন 2023 জাতীয় সংসদ নির্বাচন, একই দিনে গণভোট রয়েছে। গণভোট সম্পর্কে দেশবাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন? গণভোটের ব্যাপারে তো আমরা আমাদের বক্তব্য আপনার সবসময় খুব পরিষ্কার করে দিয়েছি। আমরা গণভোটের যেটা আপনার আমাদের ছিল যে আমরা নির্বাচনের দিন গণভোট আমরাই চেয়েছি, এবং গণভোটের হচ্ছে সেই বিষয়গুলোর উপরে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি, সুতরাং সেটা আপনার আসবে এবং জনগণ গণভোট সম্পর্কে তাদের মতামত প্রকাশ করবে। আপনি মোহাম্মদ নাসির হোসেন, আমি সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। দুঃখিত, আমি দাঁড়াতে পারছি না, আমার সহকর্মীদের না, দাঁড়াতে হবে না। আপনি যখন এই বিষয়টা আপনার কথাটা আমি ঠিক বুঝলাম না, আর কি মাইকটা একটু দূরে নিয়ে একটা জেলায় বিএনপির নেতাকে কুপিয়ে খুন করা হয়েছে। করা হয়েছে। কুপিয়ে খুন করা হয়েছে ও আচ্ছা, নেতাকে। আচ্ছা। তো এই বিষয়টা আপনার দৃষ্টিতে কিভাবে না, এগুলো নিশ্চয়ই আপনার হওয়া উচিত নয়। এই ধরনের ঘটনাকে আমরা আপনার অবশ্যই আপনার আমরা ক্ষুব্ধ, নিন্দা করি, কিন্তু কি সম্ভব? এত বড় একটা দেশ, 18 কোটি একটা দেশ, তার নির্বাচন হচ্ছে, এতদিন পর একটা নির্বাচন হচ্ছে, 2-1টা ঘটনা এরকম করতে পারে, কিন্তু এটাকে চেষ্টা করা উচিত যেন ঘটনা না ঘটে। আচ্ছা, আমরা লাস্ট কোয়েশ্চন নিব প্রেস ক্লাবের সেক্রেটারি। আপনাদের টাইম নেই। আমি সিলেটের ভাইব্রেন্ট মিডিয়া কমিউনিটি আমার সামনে একটি প্রশ্ন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে, তাহলে আপনারা সর্বদলীয় সরকার গঠন করবেন? আমাদের তো একটা ঘোষণা আছে, সর্বদলীয় নয়, আমাদের একটা ঘোষণা আছে যে আমরা যাদের সঙ্গে একসাথে আন্দোলন করব, যুবদল তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব, এটা আমাদের ঘোষণা আছে, ডিক্লেয়ার, কিন্তু এটা সর্বদলীয় নয়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এখনই আবার ফ্লাইট ধরতে হবে। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।